গ্রামে অসুস্থ মা বাবা যন্ত্রণায় কাতরাতে থাকল। শহরের ছেলে বউ আনন্দে ডুবে থাকল। কিন্তু ভগবান চুপ ছিল না। যা সামনে হবে তা প্রত্যেক ছেলেমেয়েকে চিন্তা করতে বাধ্য করবে। এই গল্পটাকে শেষ পর্যন্ত শোনো। রামপুর গ্রাম সকালের ধোঁয়াশায় জাগছিল। কাঁচা রাস্তায় হালকা ঠান্ডা ছিল। পিপল গাছের নিচে বসা বুড়ো রামনাথ আজও কাশছিল। তার কাশিতে এখন শক্তি নেই, শুধু যন্ত্রণা ছিল। কাছে ভাঙা চারপায়ায় তার স্ত্রী সারদা দেবী শুয়েছিল। চোখ বন্ধ, শ্বাস ভারী। দুজনের বয়স ৭০-এর ওপার ছিল। এক জামানা ছিল যখন এই হাতগুলো ক্ষেত চাষ করত। এই শরীর দিন রাত পরিশ্রম করত, যাতে তাদের ছেলে মোহন পড়াশোনা করে বড় মানুষ হয়। মোহন সত্যি বড় মানুষ হয়ে গিয়েছিল। কিন্তু শহরে, গ্রামের এই কাঁচা বাড়িতে এখন শুধু রোগ, অপেক্ষা আর নীরবতা বাকি ছিল। রামনাথ কাঁপতে হাতে তার স্ত্রীর কপাল ছুঁয়েছিল। সারদা, আজ ওষুধ বাকি নেই। সারদা দেবী চোখ খুলল। চোখে অশ্রু ছিল না। এখন অশ্রুও ক্লান্ত হয়ে গিয়েছিল। মোহনকে ফোন করল। সারদার গলা খুব ধীর ছিল। রামনাথ মাথা নিচু করল। কালও করেছিল, কিন্তু ফোন ওঠেনি। মোহন শহরে ছিল। এমন ঘরে সোফায় বসে টিভিতে কোনো শো দেখতে দেখতে তার স্ত্রী নেহা বলল, প্রত্যেকবারই ওই ফোন গ্রাম থেকে তোমার মা বাবাও না আমাদের জীবন নষ্ট করে দিয়েছে। মোহন ফোন সাইলেন্ট করে দিল। তাকে মনে পড়ল কিভাবে মা তার গয়না বিক্রি করে তাকে শহর পাঠিয়েছিল, কিভাবে বাবা জ্বরেও খেতে কাজ করেছিল। কিন্তু এখন তাকে এসব পুরনো কথা লাগছিল। গ্রামে সেই রাতে সারদা দেবীকে তীব্র জ্বর উঠল। রামনাথ পাড়ার লোককে ডাকল, কিন্তু গ্রামের ডাক্তার শহর গিয়েছিল। বৃষ্টি শুরু হয়ে গেল। ছাদ থেকে জল টপকাতে লাগল। রামনাথ তার ধুতি দিয়ে স্ত্রীর কপালে জলের পট্টি রাখল। ভগবান, যদি কাউকে নিতে হয় তাহলে আমাকে নাও, ওকে যন্ত্রণা দিও না। কিন্তু ভগবান সেই রাতেও নীরব ছিল। সকাল হল। তাহলে সারদা দেবীর অবস্থা আরও খারাপ হয়ে গেল। রামনাথ শেষবার মোহনকে ফোন করল। এবার ফোন উঠল। হ্যাঁ, কি আছে? মোহনের গলায় বিরক্তি ছিল। রামনাথের গলা ভরে এলো। বাবু, তোর মা খুব অসুস্থ। যদি সম্ভব হয় তাহলে আয়। ফোনের ওপারে কয়েক সেকেন্ড নীরবতা ছিল। তারপর নেহার গলা এলো। নাটক বন্ধ করান, পাপাজি, আমরা কোনো ডাক্তার নই। ফোন কেটে গেল। রামনাথ সেখানেই মাটিতে বসে পড়ল। হাত কাঁপছিল। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সারদা দেবী শেষবার তার স্বামীর দিকে তাকাল। মোহন আসবে তো? রামনাথ উত্তর দিতে পারল না। সেই দিন গ্রাম দেখল যে একটা মা তার ছেলের অপেক্ষা করতে করতে আরও অসুস্থ হয়ে গেল। আর শহর দেখল না যে সেই মায়ের শ্বাস ধীরে ধীরে ভাঙছে। কিন্তু ভগবান সব দেখছিল, আর তার ন্যায়বিচার এখনও বাকি ছিল। সন্ধ্যা ঢলে গিয়েছিল। রামপুর গ্রামের গলিতে অদ্ভুত নীরবতা ছিল। পিপলের পাতাগুলো আজ ছাড়া শব্দ ছাড়াই হিলছিল, যেন তাদেরও ভিতরের যন্ত্রণার অনুভূতি হয়েছে। সারদা দেবীর শ্বাস এখন খুব হালকা হয়ে গিয়েছিল। বুকে উঠা প্রত্যেক শ্বাস যেন শেষ চেষ্টা জীবিত থাকার। রামনাথ চার পায়ের কাছে বসে স্ত্রী হাত ধরেছিল। সেই হাতে এখন আগের মতো উষ্ণতা ছিল না। সারদা চোখ খোল, কিন্তু উত্তর এলো না। রামনাথ কাঁপতে হাতে তার নাড়ি দেখল। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। সে জোরে ডাকল, কেউ আছে? কোনো ডাক্তারকে ডাকো। পাড়ার লোক ছুটে এলো। কেউ জল আনল, কেউ দোয়া করতে লাগল। কিন্তু যে যাবে তা সোর দিয়ে থামে না। সারদা দেবীর চোখ থেকে একটা অশ্রু ঢলল, আর তারপর সবকিছু শান্ত হয়ে গেল। রামনাথকে বোঝাতে কয়েক মুহূর্ত লাগল যে এখন সে একা হয়ে গিয়েছে। সে স্ত্রীর মুখ দেখল, সেই মুখ যা সারা জীবন তার সাথে নিভিয়েছে। সে ধীরে বলল, তুমি তো বলতে মোহন আসবে। সেই রাতে রামপুর গ্রাম দেখল যে একটা বুড়ো মানুষ স্ত্রীর লাশের সাথে কথা বলছে। শহরে মোহন সেই রাতে একটা পার্টিতে ছিল। উঁচু হাসি, তীব্র মিউজিক, চকচকে আলো। নেহা তার কানে বলল, দেখো না আমাদের লাইফ কতটা পারফেক্ট। মোহন হাসল। তার ফোনে ৩টে মিসড কল ছিল গ্রাম থেকে। সে ফোন উল্টো করে রাখল। সকালে যখন মোহন উঠল, তাহলে ফোনে গ্রামের একটা নম্বর থেকে কল এলো। এবার গলা বদলে গিয়েছিল। মোহনবাবু, তোমার মা নেই। মোহন কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, আচ্ছা, শেষকৃত্য হয়ে গিয়েছে। ফোনের ওপারে একটা গভীর শ্বাস নেওয়া হলো। না বাবু, তোমার বাবা তোমার অপেক্ষা করছে। মোহন নেহার দিকে তাকালো। নেহা চোখ দিয়ে ইশারা করল যে বেশি না জড়াও। ঠিক আছে, ২-৪ দিনে দেখব। ফোন কেটে গেল। রামনাথ সেই দিন স্ত্রীর শরীর একা শ্মশানে নিয়ে গেল। না ছেলে ছিল, না কোনো কাঁধ। গ্রামের দুজন ছেলে সাহায্য করল,
চিতা জ্বালাতে সময় রামনাথের হাত কাঁপছিল। সে চোখ দিয়ে বলল, ক্ষমা করে দিও সারদা, আমাদের ছেলে আসতে পারেনি। ধোঁয়া আকাশে উঠল, যেন কোনো মায়ের অধুরো ডাক উপরে যাচ্ছে। শহরে মোহন অফিস গেল। চেয়ারে বসে তাহলে মনে বারবার মায়ের মুখ আসছিল। সে নিজেকে বোঝাল, বুড়ো বয়সে এসব হয়ই, কিন্তু হৃদয় মানছিল না। কয়েকদিন পর রামনাথ অসুস্থ পড়ল। এখন তাকে জ্বর নয়, বরং একাকিত্ব খাচ্ছে। খাবার বানানোর কেউ নেই, ওষুধ দেওয়ার কেউ নেই। সে প্রত্যেক দিন দরজায় বসে রাস্তার দিকে তাকায়। হয়তো আজ মোহন আসবে, কিন্তু রাস্তা প্রত্যেক দিন খালি থাকত। একদিন রামনাথ পড়ে গেল। গ্রামের লোক তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল, এদের অবস্থা খুব খারাপ, এদের সাহায্যের দরকার। ডাক্তার মোহনকে ফোন করল। মোহন ফোন তুলল। তোমার বাবা খুব গুরুতর, যদি সময় মতো না আসো তাহলে মুশকিল হতে পারে। মোহনের মুখ সাদা হয়ে গেল। সে নেহাকে বলল, যেতে হবে। নেহা বিরক্ত হয়ে বলল, এখন এতটা জরুরি কি? মোহন চুপ থাকল। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। রামনাথ হাসপাতালের বেডে শুয়েছিল, চোখ বন্ধ। মোহন ধীরে বলল, বাবা। বাবু রামনাথের চোখ খুলল। সে ছেলেকে দেখল। কয়েক মুহূর্ত চুপ থাকল, তারপর বলল, তুমি এসেছ? মোহনের চোখ ভরে এলো। মা কোথায়? রামনাথ ছাদের দিকে তাকাল। তোর মা এখন অপেক্ষা করে না। মোহনের বুকে কিছু ভেঙে গেল। রামনাথ ধীরে বলল, বাবু, আমি তোর কাছে কিছু চাইনি, শুধু এতটা চাইতাম যে শেষ দিনগুলোয় তুমি সামনে বসে থাকো। মোহন কাঁদল, কিন্তু এখন খুব দেরি হয়ে গিয়েছিল। রামনাথের চোখ ধীরে ধীরে বন্ধ হতে লাগল। সে শেষবার বলল, ভগবান সব দেখে বাবু, তার ন্যায় বিচার কেউ টালতে পারে না। আর তারপর সেও শান্ত হয়ে গেল। মোহন সেই ঘরে মাটিতে বসে পড়ল। এখন শহরের আনন্দ তাকে বিষ লাগছিল, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। ভগবানের ন্যায় বিচার এখন শুরু হতে যাচ্ছিল। রামনাথের চিতার আগুন নিভে গিয়েছিল, কিন্তু মোহনের ভিতর যে আগুন লেগেছে তা এখন জ্বলতে লাগল। শ্মশান থেকে ফিরতে সময় মোহন গোটা রাস্তা চুপ থাকল। নেহা বারবার বলতে থাকল, কিন্তু তার শব্দ মোহনের কানে পৌঁছাচ্ছিল না। গ্রামের সেই কাঁচা বাড়ি, যাকে সে কখনো ছেড়ে পালিয়েছিল, আজ তাকে গিলতে প্রস্তুত দাঁড়িয়েছিল। বাড়ির আঙিনায় মায়ের তুলসী শুকিয়ে গিয়েছিল। দেয়ালে ঝোলানো মা বাবার পুরনো ছবি সোজা তার চোখে তাকাচ্ছিল। মোহন প্রথমবার সেই বাড়িকে গভীরভাবে দেখল। তাকে মনে পড়ল কিভাবে মা সকালে উঠে প্রথমে এই আঙিনায় ঝাড়ু দিত, কিভাবে বাবা সেই তুলসীর কাছে বসে ভগবানের কাছে তার জন্য দোয়া মাংত। নেহা নাক সিটকিয়ে বলল, এখানে কতটা নোংরা, একদিনও থাকা যাবে না। মোহন কিছু বলল না। রাতে সে সেই ঘরে শুল যেখানে শৈশবে শুত। ছাদ থেকে ঝোলা পাখা এখনও সেই রকম শব্দ করছিল। মশা কামড়াচ্ছিল। মোহনকে ঘুম আসছিল না। চোখ বন্ধ করতেই মায়ের মুখ সামনে আসত। সেই প্রশ্ন, মোহন আসবে তো? সে উঠে বসল। বুকে যন্ত্রণা হতে লাগল। শহরে যখনই তাকে সমস্যা হতো সে মাকে ফোন করত। আজ মাকে ফোন করার অধিকারও তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সকাল হতেই নেহা বলল, তাড়াতাড়ি চলো এখান থেকে, আমাকে এই গ্রামের দম বন্ধ হয়ে আসছে। মোহন প্রথমবার নেহার কথার উত্তর দিল না। সে বাবার ঘরে গেল। সেখানে একটা পুরনো কাঠের বাক্স রাখা ছিল। মোহন বাক্স খুলল। ভিতরে কিছু পুরনো কাগজ, একটা ডায়েরি আর কিছু কাপড় ছিল। ডায়েরি খুলতেই তার হাত কাঁপতে লাগল। প্রথম পাতায় লেখা ছিল মোহনের নাম। মোহনের চোখ থেকে অশ্রু টপকাল। ডায়েরিতে লেখা ছিল যে কিভাবে বাবা তার পড়াশোনার জন্য ঋণ নিতে থাকল, কিভাবে মা রোগে নিজে ওষুধ না নিত যাতে টাকা বাঁচে। একটা পাতায় লেখা ছিল, আজ মোহনের ফোন আসেনি, হয়তো খুব ব্যস্ত, ভগবান তাকে খুশি রাখো। মোহন জোরে কাঁদল। নেহা পিছন থেকে দেখল আর বিরক্ত হয়ে বলল, এখন এই নাটক শুরু করো না, যা হয়েছে তা হয়েছে। মোহন প্রথমবার নেহার দিকে কঠোর চোখে তাকাল। নাটক নয় নেহা, এটা আমার জীবন। নেহা চুপ হয়ে গেল। গ্রাম থেকে ফিরে আসার পর মোহনের জীবন ধীরে ধীরে বদলে যেতে লাগল। অফিসে এখন তার মন লাগত না। মিটিংয়ে এসে হারিয়ে থাকত। একদিন বস তাকে ডাকল, মোহন, তোমার পারফরমেন্স পড়ছে, সব ঠিক তো আছে? মোহন কিছু বলতে পারল না। বাড়িতে নেহার আচরণ আরও বদলে গেল। এখন সে ছোট ছোট কথায় চেঁচাতে লাগল, তোমার কারণে আমাদের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, যদি তোমার মা বাবা একটু বুঝদার হতো। মোহন তাকে মাঝখানে থামাল। বাস। নেহা অবাক হয়ে গেল, আজ পর্যন্ত আমি তোমাকে কখনো টকিনি, কিন্তু এখন না। নেহা হেসে উঠল, এখন কি করবে? মোহন উত্তর দিল না। সেই রাতে মোহনকে তীব্র জ্বর হল। শহরের বড় হাসপাতাল, মহর্গ ওষুধ, কিন্তু তাকে চ্যান নেই। বিছানায় শুয়ে তাকে মনে পড়ল যে মা কিভাবে তার কপালে ঠান্ডা জল রাখত। আজ কোনো মা নেই। নেহা ফোনে কারো সাথে কথা বলছিল। এখন এটার কি করব? প্রত্যেক সময় অসুস্থ, আমার জীবন আটকে গিয়েছে। মোহন এসব শুনল।
তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকল। পরের দিন তাকে অফিস থেকে ছুটিতে পাঠানো হলো। কয়েকদিনে কোম্পানি তাকে বের করে দিল। মোহন ভেঙে পড়ল। নেহা জিনিস বাঁধল। আমি এখন আর থাকতে পারবো না তোমার সাথে থেকে, আমাকে শুধু সমস্যা মিলেছে। মোহন ধীরে জিজ্ঞাসা করল, যখন আমার মা বাবা যন্ত্রণায় ছিল তখন তুমি আমাকে থামিয়েছিলে, এখন কেন যাচ্ছ? নেহা কোনো উত্তর দিল না। দরজা বন্ধ হয়ে গেল। মোহন একা হয়ে গেল। এখন না মা ছিল, না বাবা, না স্ত্রী, না চাকরি। একদিন সে সেই গ্রাম রামপুরে ফিরে এলো। খালি বাড়ি, খালি দেওয়াল আর স্মৃতির ভার। সে প্রত্যেকদিন মা বাবার ছবির সামনে বসে কাঁদত। ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। এক রাতে তাকে স্বপ্ন এলো মা আর বাবা একটা উজ্জ্বল জায়গায় দাঁড়িয়েছিল। মা বলল, আমরা রাগ করিনি বাবু, কিন্তু কর্মের ফল তো মিলে। মোহনের ঘুম ভেঙে গেল। সে আকাশের দিকে তাকালো। প্রথমবার তাকে ভগবানের ভয় লাগল, আর বুঝল যে এসব শুধু শুরু। ভগবানের ন্যায় বিচার এখন তীব্র হতে যাচ্ছিল। রামপুর গ্রামে সূর্য প্রত্যেক দিনের মতো উঠল, কিন্তু মোহনের জন্য প্রত্যেক সকাল এখন একটা সাজা হয়ে গিয়েছিল। সে আঙিনায় বসে মাটিকে তাকিয়েছিল, সেই মাটি যার উপর কখনো মা তাকে চলতে শিখিয়েছে আর বাবা পড়ে যাওয়ার পর উঠতে। আজ সেই মাটিতে মোহন নিজে পড়ে গিয়েছে। বাড়িতে এখন কোনো শব্দ নেই, না চুল্লির, না কাশির, না কারো ডাকার। নীরবতা কখনো কখনো শব্দের থেকে বেশি চোখে লাগে। মোহন দেওয়ালের দিকে তাকালো। সেখানে এখনও মায়ের পুরনো ক্যালেন্ডার ঝুলছে। তারিখ অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু মা কখনো তাকে নামায়নি। হয়তো তাকে বিশ্বাস ছিল যে ছেলে আসবে আর নতুন ক্যালেন্ডার লাগাবে। মোহন কাঁপতে হাতে ক্যালেন্ডার নামালো। ধুলো উড়ে গেল। সেই ধুলোর সাথে তার চোখ থেকে অশ্রুও উড়ল। মা, তুমি কতটা অপেক্ষা করেছ? সেই দিন মোহন প্রথমবার নিজেকে ঘৃণা করতে লাগল। গ্রামের লোক তাকে দেখে ধীরে মাথা নাড়ে। কেউ তানা দেয় না, কিন্তু প্রত্যেক চোখ তাকে আয়না দেখিয়ে দেয়। একদিন মোহন শ্মশানের দিকে চলে গেল, সেই জায়গা যেখানে মা বাবা এখন ছাই হয়ে গিয়েছে। সে সেখানেই মাটিতে বসে পড়ল। হাতে মাটি নিয়ে ফুটফুট করে কাঁদতে লাগল। মা বাবু, যদি আমি এসে যেতাম তাহলে কি সব বদলে যেত? হাওয়া কোনো উত্তর দিল না, কিন্তু মোহনকে লাগল যেন কেউ তার মাথায় হাত রেখেছে। সে ভয় পেয়ে গেল, তারপর শান্তি মিলল। সেই রাতে তাকে তীব্র জ্বর উঠল। গোটা শরীরে যন্ত্রণা ছিল, সেই রকম যন্ত্রণা যেমন বাবাকে শেষ দিনগুলোয় হতো। এখন বুঝল যে যন্ত্রণা কেমন হয়। গ্রামের একটা ছেলে তাকে হাসপাতালে পৌঁছাল, সেই সরকারি হাসপাতাল যেখানে বাবা ভর্তি ছিল। সেই বিছানা, সেই দুর্গন্ধ, সেই সাদা দেয়াল। ডাক্তার বলল, তোমার কোনো আপনজন চাই যে রাতে সাথে থাকবে। মোহন হেসে উঠল, আমার আপনজন সব চলে গিয়েছে। রাতভর সে বিছানায় পড়ে ছাদ দেখতে থাকল। প্রত্যেক ফাটলে তাকে মায়ের মুখ দেখা যাচ্ছিল। ওষুধ নিল, জলপান করল, সে চোখ বন্ধ করে নিত। সকালে যখন চোখ খুলল, তাহলে কাছেওয়ালা বিছানায় একটা বুড়ো মানুষ শুয়েছিল। তার কাছে তার ছেলে বসেছিল। ছেলে বারবার বাবার হাত ধরে, জল দেয়, কম্বল ঠিক করে। বুড়ো মানুষ হাসছিল। মোহন সেই দৃশ্য থেকে চোখ ফিরিয়ে নিল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। কাশ, আমিও এমন করতে পারতাম। হাসপাতাল থেকে ফিরে আসার পর মোহন আরও ভেঙে পড়ল। এখন তাকে শহরের জীবন একটা গুণা লাগতে লাগল। সে প্রত্যেক দিন মা বাবার ছবির সামনে বসে কথা বলত, যদি তোমরা আমাকে একটা সুযোগ আর দিতে। কিন্তু সুযোগ এখন শুধু স্মৃতিতে ছিল। কয়েকদিন পর মোহন গ্রামের স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করল, ছাড়া কোনো স্বার্থ ছাড়াই। প্রথম দিন যখন সে বাচ্চাদের জিজ্ঞাসা করল, তোমরা সবচেয়ে বেশি কারো সাথে ভালোবাসো? সবাই একসাথে বলল, মা বাবার সাথে। মোহনের গলা ভরে এলো। সে বাচ্চাদের বলল, তাহলে কখনো তাদের একা ছেড়ো না। বাচ্চারা জানত না যে এই শিক্ষা একটা ভাঙা ছেলের। রাতে মোহন অনেক রাত পর্যন্ত দিয়ের সামনে বসে থাকল। লৌ কাঁপছিল, যেন তার জীবন। সে আকাশের দিকে তাকাল। ভগবান, যদি সাজা এটাই হয় তাহলে আমি স্বীকার করছি। শুধু এতটা করে দাও যে অন্য কোনো ছেলেকে আমার মতো না বানাও। হাওয়া তীব্র চলল, দিয়া নিভে গেল, ঘরে অন্ধকার ছেয়ে গেল। মোহনকে লাগল যেন এখন ভগবানের দ্বিতীয় আর শেষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দিয়া নিভে যাওয়ার পর ঘরে ঘন অন্ধকার ভরে গিয়েছিল। মোহন সেখানেই মাটিতে বসে থাকল। তাকে লাগল যেন অন্ধকার শুধু ঘরে নয়, তার ভিতরেও ছড়িয়ে গিয়েছে। রাত গভীর হয়ে যাচ্ছিল, বাইরে নীরবতা ছিল, কুকুরের ভৌকানোর শব্দ দূর থেকে আসছিল। মোহনকে ঠান্ডা লাগতে লাগল। সে নিজেকে সামলে নিল। সেই ঠান্ডায় তাকে মায়ের স্মৃতি এলো, কিভাবে শীতে মা চাড়া বলে তার ওপর কম্বল ফেলে দিত। আজ কোনো কম্বল নেই, কোনো মা নেই। তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকল।
অশ্রু এখন শব্দ করছিল না, তারা চুপচাপ পড়ছিল, যেন ক্লান্ত হয়ে গিয়েছে। হঠাৎ তার বুকে তীব্র যন্ত্রণা উঠল। সে শ্বাস নেওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু হাওয়া যেন ভিতরে যাওয়া ভুলে গিয়েছে। মোহন মাটিতে পড়ে গেল। তার সামনে মা বাবার ছবি ছিল, ধোঁয়াশা চোখে সে ছবি দেখছিল। মা বাবু, এখন খুব যন্ত্রণা হচ্ছে। তার হাত বুকে শক্ত হয়ে গেল। গ্রামের একটা মানুষ শব্দ শুনল আর ছুটে ভিতরে এলো। আরে মোহন, কি হয়েছে? মোহন কিছু বলতে পারল না। লোক জড়ো হয়ে গেল। কেউ একটা গাড়ি মাঙালো। তাকে আবার হাসপাতালে নেওয়া হলো। সেই রাস্তা, সেই মোড়, সেই রাত। হাসপাতালের বাইরে তীব্র আলো জ্বলছিল। ডাক্তার ছুটে এলো। ব্লাড প্রেশার খুব নিচে, হার্ট খুব দুর্বল হয়ে গিয়েছে। মোহনকে আইসিইউতে নেওয়া হলো। মেশিনের শব্দ ঘরে গুঞ্জতে লাগল। তার চোখ বন্ধ ছিল, কিন্তু মন জাগছিল। তাকে লাগল সে কোথাও যাচ্ছে, একটা লম্বা রাস্তা যার দুই পাশে অদ্ভুত আলো ছিল। সে এগিয়ে যেতে থাকল। হঠাৎ তাকে মায়ের গলা শোনা গেল, মোহন। সে থেমে গেল। সামনে মা দাঁড়িয়েছিল, সাদা শাড়িতে, মুখে সেই পুরনো মমতা। পিছনে বাবা দাঁড়িয়েছিল, শক্তিশালী, শান্ত। মোহন কাঁদল, মা, আমাকে ক্ষমা করো। মা তাকে কাছে ডাকল, তার মাথায় হাত রাখল। আমরা কখন রাগ রেখেছি বাবু? মোহন কাঁপতে লাগল, তাহলে এসব কেন হলো? বাবা বলল, কারণ প্রত্যেক কর্মের ফল হয়, ভালোবাসার ফলও, আর অবহেলারও। মোহন হাত জোর করল, কি এখন সব শেষ হয়ে যাবে? মা তার চোখে তাকাল, শেষ সেটাই হয় যা থেকে কিছু শেখা যায় না। মোহন বুঝল না। মা বলল, তুমি অনুতাপ করেছ, তুমি বদলে গিয়েছ, এটাই তোমার সত্যি পরীক্ষা ছিল। বাবা বলল, কিন্তু ন্যায় বিচার পূর্ণ হয়ে যায়। মোহন ভয় পেয়ে গেল, তাহলে আমাকে কি মিলবে? মা হালকা হাসির সাথে বলল, যা তুমি অন্যদের দিয়েছ, এখন সেটাই তোমাকে মিলবে। হঠাৎ সব ধোঁয়াশা হয়ে যেতে লাগল। মেশিনের শব্দ তীব্র হয়ে গেল। বিপি পড়ছে, অক্সিজেন বাড়াও। মোহনের শ্বাস ভাঙতে লাগল। সেই মুহূর্তে তার কানে বাচ্চাদের গলা গুঞ্জল, গুরুজি। সেই বাচ্চারা যাদের সে পড়াত। তাকে মনে পড়ল কিভাবে তারা তার আশার অপেক্ষা করত। তার চোখ থেকে একটা অশ্রু টপকাল। মেশিনের শব্দ ধীরে পড়তে লাগল। ডাক্তার বলল, থামো, পালস ফিরে আসছে। কিছুক্ষণ পর মোহনের চোখ খুলল। সে জীবিত ছিল, কিন্তু দুর্বল। আইসিইউর বাইরে গ্রামের লোক দাঁড়িয়েছিল, তাদের চোখে ভয় ছিল। ডাক্তার বলল, ভাগ্য একটা সুযোগ আর দিয়েছে, কিন্তু জীবন এখন সহজ নয়। মোহন ধীরে বলল, সহজ চাইও না। কয়েকদিন পর তাকে হাসপাতাল থেকে ছাড়া মিলল। সে আগের মতো নেই, চলতে সময় লাগে, শ্বাস তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু চোখে একটা অন্যরকম শান্তি ছিল। সে আবার স্কুল যেতে লাগল। এখন বাচ্চারা তাকে আরও মনোযোগ দিয়ে শোনে। একদিন একটা বাচ্চা জিজ্ঞাসা করল, গুরুজি, ভগবান সবাইকে ক্ষমা করে দেয়? মোহন কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, ভগবান ক্ষমা নিশ্চয়ই করে, কিন্তু প্রথমে মানুষকে নিজেকে ভাঙতে হয়। সময় চলে যেতে থাকল। মোহন তার মা বাবার নামে একটা ছোট্ট আশ্রম বানাল। সেখানে বুড়ো মা বাবা থাকত, যাদের তাদের ছেলেরা ছেড়ে গিয়েছে। মোহন প্রত্যেক দিন তাদের কাছে বসে, কাউকে ওষুধ দেয়, কাউকে খাবার খাওয়ায়। প্রত্যেক মুখে তাকে মা বাবা দেখা যায়। একটা বুড়ি মহিলা একদিন তার হাত ধরে বলল, বাবু, তুমি দেরি করে সত্যি, কিন্তু সঠিক পথে এসেছ। মোহনের চোখ ভরে এলো। সেই রাতে সে আশ্রমের আঙিনায় শুয়ে আকাশ দেখছিল। তারা চকচক করছিল। তাকে লাগল দুটো তারা একটু বেশি চকচক করছে। সেই মা বাবা। সে চোখ বন্ধ করল। এখন আমি প্রস্তুত, যখনই ডাকো। হাওয়া চলল, তুলসীর পাতা হিলল, যেন আশীর্বাদ মিলছে। কয়েক বছর পর একটা সকালে মোহন শুয়ে আর উঠল না। মুখে ভয় নেই, অভিযোগ নেই, শুধু শান্তি ছিল। গ্রাম বলল, আজ একটা ছেলে সত্যি বাড়ি ফিরে এসেছে। আর আকাশ একটা আর আত্মাকে সুকুন দিয়েছে। যদি এই গল্প তোমার হৃদয়কে একটু ছুঁয়ে থাকে, যদি কোনো মুহূর্ত তোমার চোখ নম হয়ে থাকে, তাহলে এটাকে শুধু গল্প ভেবো না, এটা একটা সত্যি, একটা আয়না যা আমাদের সবাইকে আমাদের মা বাবার স্মৃতি মনে করায়। যদি তোমরাও চাও যে এমন সত্যি ভাবপ্রবণ আর হৃদয় থেকে বেরোনো গল্পগুলো তোমাদের কাছে পৌঁছাতে থাকে,
তাহলে এখনই MS ওয়ার্ল্ড স্টোরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নাও, কারণ এখানে গল্পগুলো শুধু শোনানো হয় না, এখানে গল্পগুলো অনুভব করানো হয়। ধন্যবাদ।